হ্যালো স্টুডেন্টস, চলে এসেছি তোমাদের সামনে আমার আজকের নতুন ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওর বিষয় আইএসসি 2027 বোর্ড অ্যাপিয়ারিং ছাত্রছাত্রীদের জন্য। তোমরা এতদিনে এই কথা নিশ্চয়ই জেনে গেছো যে 2027 আইএসসি বাংলার সিলেবাস রিডিউসড হয়েছে এবং সেই রিডিউসড সিলেবাস অনুযায়ী তোমাদের কোনি উপন্যাস আগে যেমন 1 থেকে 14টা পর্ব পর্যন্ত সম্পূর্ণ উপন্যাস ছিল, এখন কিন্তু সেই সম্পূর্ণ উপন্যাসের বদলে তোমাদের পর্ব 9 থেকে পর্ব 14 পর্যন্ত পাঠ্য বিষয়ের অন্তর্ভুক্ত হয়েছে। বোর্ডের ক্ষেত্রে তোমরা ক্লাস 11-এ যে অংশটা পড়ে এসেছিলে, ক্লাস 12-এ সেই অংশটা থেকে সম্পূর্ণ বাদ দিয়ে এটা নতুনভাবে 9 থেকে 14 বোর্ডের একটা সিলেবাস তৈরি করা হয়েছে। এখন সমস্যা কোথায় সেটা দেখতেই কিন্তু তোমরা এই ভিডিওটা খুলেছো, আর সেই সমস্যা নিয়েই আজকের এই ভিডিওতে আমি বলতে চলেছি। কিন্তু সমস্যাটা কোথায় সেটা শুনে নিয়েই যদি তোমরা স্কিপ করে যাও তাহলে কিন্তু ভুল তোমরাই করবে, ঠকবে তোমরাও। কারণ হচ্ছে এই যে ভিডিওটা আমি করতে এসেছি সেখানে তোমাদের যেমন সমস্যা দেখাবো তেমনই সমাধানটাও কিন্তু থাকবে এই ভিডিওতে। যাই হোক, এই যে বললাম সমস্যাটা হচ্ছে 9 থেকে 14 পর্বের মধ্যে থেকে তোমাদের যখন লাইন তুলে প্রশ্ন হবে সেক্ষেত্রে তোমাদের 9-এর আগের পর্বগুলো থেকে লাইন তুলে প্রশ্ন হবে না, এটা আমরা ধরে নিচ্ছি। কিন্তু সমস্যা সেখানে নয়, সমস্যা হচ্ছে ওই যে 9 থেকে 14 পর্যন্ত পর্বের মধ্যে থেকে লাইন তুলে প্রশ্ন হলেও এমন কিছু কিছু প্রশ্ন থাকে যেখানে কার্যকারণ লুকিয়ে থাকে কিন্তু সেই আগের অংশগুলোতে। কারণ আমরা প্রত্যেকে জানি যে উপন্যাস একটা ধারাবাহিক বিষয়, একেবারে প্রথম পর্ব থেকে শেষ পর্ব পর্যন্ত তার সমস্ত ঘটনা, তার শাখা প্রশাখা একেবারে বিস্তৃত হয়ে আছে। কাজে সম্পূর্ণ উপন্যাসকে ভালোভাবে না জানলে আমরা কিন্তু অনেক প্রশ্নের উত্তর আংশিকভাবে দিয়ে আসবো। এই বছরের পরীক্ষায় এটা সব থেকে বড় সমস্যা। আর তোমরা যারা ভাবছো যে সিলেবাস রিডিউসড হয়ে গেছে মানে আমাদের ওই 8টা পর্ব আর ফিরে দেখতেই হবে না, তারা কিন্তু একেবারেই ভুল করছো। কারণ 9 থেকে 14-র মধ্যে থেকে লাইন তুলে প্রশ্ন আসলেও, আবার রিপিট করছি, এই আগের পর্বগুলো কিন্তু তোমাকে পীড়া দেবেই, কারণ বিভিন্ন জায়গায় তোমাকে সেই অংশের একটা স্মৃতিচারণা করতে হতেই পারে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আইএসসিতে শুধুমাত্র কিন্তু লাইন তুলে প্রশ্ন হয় না, আইএসসিতে এমন কিছু প্রশ্ন হয় যেগুলো কিন্তু চরিত্র ভিত্তিক হতে পারে কিংবা উপন্যাসের বিশেষ বৈশিষ্ট্য সম্পর্কিত হতে পারে, তোমাদের এই উপন্যাসের নামকরণের উপর হতে পারে, বিভিন্ন রকমের প্রশ্ন কিন্তু হতে পারে। তাছাড়া আরও একটা বিষয় যেটা আমরা বিগত 2-1 বছরে দেখতে পাচ্ছিলাম যে এই উপন্যাস বা এই ধরনের বিষয়গুলো বর্তমান সময়ে কতটা প্রাসঙ্গিক তার উপরে একটা প্রশ্ন হয়। দেখো, কবিতা বা গল্পের ক্ষেত্রে আমরা যখন পুরো গল্প বা কবিতাকে বাদ দিয়ে দিচ্ছি তখন কিন্তু আমাদের খুব একটা সমস্যা হচ্ছে না নতুন কবিতা বা গল্প পড়ার সময়, কিন্তু উপন্যাসের ক্ষেত্রে সেই সমস্যা তো তৈরি হবেই। কাজেই তোমাদের বেশ কিছু অংশ ভালোভাবে মনে রাখতে হবে। তার মানে এই নয় তোমরা সম্পূর্ণ উপন্যাসটা বারবার পড়বে, ভালোভাবে পড়বে। আবার বলছি, তোমাদের প্রশ্ন লেখার প্রয়োজনে তোমাদের 1 থেকে 8 পর্ব পর্যন্ত যে অংশটা উপন্যাসে আছে তার বেশ কিছু বিষয় মাথায় রেখে তবে এক্সাম দিতে যেতে হবে। সেই বিষয়গুলো কি সেটা আজকের এই ভিডিওতেই আমি আলোচনা করছি। প্রথমে আমরা বলি, কোনি উপন্যাসের প্রধান চরিত্র বা প্রধান নারী চরিত্র বা কেন্দ্রীয় চরিত্র হচ্ছে কোনি, যার সম্পূর্ণ নাম কনকচাপা পাল, আর প্রধান পুরুষ চরিত্র ক্ষিতীশ সিংহ। প্রথমেই তোমাদের জানতে হবে এই কোনি এবং ক্ষিতীশ সিংহের সামান্য পরিচয়। তোমরা ভুলে যাও, তোমরা 9 পর্ব থেকে 14 পর্ব পর্যন্ত এক্সামের জন্য প্রিপারেশন নিতে চলেছ। শুধু জেনে রাখো এই দুই চরিত্রের পরিচয়, সামান্য পরিচয়। কোনি এক সাধারণ দরিদ্র বস্তি ঘরের একটা
মেয়ে, যাকে বলা যায় একেবারে না খেতে পাওয়া, কোনো রকমভাবে সুযোগ সুবিধা, সমস্ত রকম সুযোগ সুবিধা থেকে বঞ্চিত এক পরিবারের মেয়ে। যে পরিবার সম্পর্কে সম্পূর্ণ আলোচনাটা কিন্তু আমরা আগের পর্বে ফেলে এসেছি। কাজেই কনের যে লড়াই, সেই লড়াইয়ের প্রধান যে প্রতিবন্ধকতা সেই দারিদ্রকেই কিন্তু আমরা রেখে আসছি আগের পর্বগুলোতে। তাহলে সেই দারিদ্রটা যদি আমাদের ভেতরে না থাকে, না জ্ঞান থাকে, তাহলে আমরা কিভাবে সেই প্রশ্নের উত্তর লিখব যেখানে কনের সম্পূর্ণতা আছে? আমরা তো অনেক অংশে মিস করে যাব। সেই কারণে তোমাকে জানতে হবে কনি একেবারে সাধারণ বস্তির একটা মেয়ে, যার বাবা ছিল না, যার দাদা কমল তাদের পরিবারটাকে কোনো রকমে টেনে নিয়ে চলছিল। কিন্তু ঠিক আগের পর্বে আমরা দেখেছি যে কনির দাদা কমলের মৃত্যু হয়েছে। আর এই যে আমাদের সিলেবাসটা, সেটা শুরু হচ্ছে ঠিক তার পরের অংশ থেকে, যেখানে আমরা দেখছি ক্ষিতিশ সিংহ কনিকে নিয়ে অ্যাপোলোর জলে সাঁতার প্রশিক্ষণ দিচ্ছেন। এই বিষয় থেকে আমাদের আজকের পর্ব শুরু আর শেষ হচ্ছে সেই একই জায়গায়, যেখানে কনি একেবারে বলতে পারো জিতে ফিরছে। তা এই যে বললাম বাকি অংশটা, মানে যে অংশটা আমরা ফেলে এসেছি, সেখানে দারিদ্রের যে অংশটা, সেটা তোমাকে জানতে হবে। কনির অনেকগুলো ভাই বোন ছিল, অত্যন্ত দারিদ্রের মধ্যে তাদের সংসার চলতো। তার যে দাদা সংসারটা কোনো রকমে টেনে নিয়ে চলছিল, সেই দাদা কমল মারা গিয়েছিল। এই বিষয়টার নলেজ তুমি রাখো। এরপর হচ্ছে ক্ষিতিশ সিংহ। ক্ষিতিশ সিংহের সাধারণ একটা পরিচয় তুমি জেনে রাখো। ক্ষিতিশ সিংহ একজন সঠিক উন্নত সত্যিকারের প্রশিক্ষক যাকে বলা হয় তিনি। সেই মানুষটার মনের মধ্যে ছিল এমন একটা বিষয় যে সারা পৃথিবীর মধ্যে সবসময় আমরা দেখি বাংলা পিছিয়ে থাকে। পৃথিবীর অন্যান্য দেশগুলো সাঁতারের যে গোল্ড বা সোনা সেটা জিতে বেরিয়ে যায়, কিন্তু ক্ষিতিশ সিংহ মনে করতো আমাদের বাঙালিদের মধ্যেও তো অনেক কিছু আছে, তাহলে কেন বাঙালি সোনা আনতে পারবে না। আর ক্ষিতিশ সিংহের এই জেদটাই কিন্তু তার বিভিন্ন কর্মকাণ্ডকে একেবারে আষ্টে পৃষ্ঠে জড়িয়েছিল, এবং পরবর্তীকালে কনিকে যে তিনি তৈরি করেছেন একজন চ্যাম্পিয়ন হিসাবে, সেটাও কিন্তু এই মানসিকতারই একটা লক্ষণ। সেসব তো মনে রাখবেই। এরপরে আমি বলবো বেশ কিছু অংশের কথা, যেমন ধরো কনির সাথে ক্ষিতিশ সিংহের প্রথম দেখা কোথায় কিভাবে হয়েছিল। আমরা আগে যেটা পেয়েছি সেটা একেবারে হুবহু লাইন ধরে লার্ন করার কোনো দরকার নেই, শুধু এটুকু মনে রাখবে বারুণীর দিনে ক্ষিতিশ সিংহ গঙ্গায় স্নান করতে গিয়েছিলেন, এবং সেখানে তিনি প্রথম কনিকে দেখতে পান, যেখানে বেশ কিছু দরিদ্র ঘরের ছেলে এবং কনি একমাত্র মেয়ে বারুণীর জলে অর্থাৎ গঙ্গায় বিসর্জন দেওয়া আম কুড়োনোর মধ্যে একটা তাদের মধ্যে লড়াই চলছে। সেই দৃশ্যের মধ্যে কনিকে আবিষ্কার করেছিলেন একেবারে সাপের ফনা তোলার মতো ভঙ্গিতে। কনি রুখে দাঁড়িয়েছিল তার প্রতিপক্ষ একটি ছেলের বিরুদ্ধে, আর সেই দৃশ্যই কিন্তু ক্ষিতিশ সিংহকে আকৃষ্ট করেছিল। ক্ষিতিশ সিংহ কনির চোখে একটা অদ্ভুত তেজ দেখেছিলেন, যে তেজটা তিনি একেবারে চেয়েছিলেন সেই বাঙালির চোখে, যে বাঙালিকে তিনি চ্যাম্পিয়ন তৈরি করতে পারেন, এবং সেই কারণেই কিন্তু এরপর কনির পিছনে তার যাত্রা। আচ্ছা, এরপরে যেটা মনে রাখবে, ক্ষিতিশ সিংহ কেন কনিকে একজন ন্যাশনাল চ্যাম্পিয়ন হিসাবে গড়ে তোলবার জন্য বদ্ধপরিকর হয়েছিলেন। একথা বলার আগে আমাদের জানতে হবে জুপিটার এবং অ্যাপোলো ক্লাব সম্পর্কে সামান্য কিছু কথা। সেটা কি? আমরা জানি উপন্যাসের আগের পর্বগুলোতে ঠিক এইভাবেই এই ধরনের প্রশ্নের উত্তর লিখবে। আমরা আগের পর্বগুলোতে যেটা আমাদের বর্তমান সিলেবাসের অন্তর্ভুক্ত নয়, সেই অংশে আমরা দেখে এসেছি যে জুপিটার এবং অ্যাপোলো দুটো মুখোমুখি অবস্থিত ক্লাব, এবং এই দুটো ক্লাবেই সাঁতারের প্রশিক্ষণ চলতো, কিন্তু এই দুটো ক্লাবের মধ্যে সর্বদা চলতো রেষারেষি। অ্যাপোলো এবং জুপিটারের মধ্যে শুধু যে রেষারেষি ছিল তা কিন্তু নয়। জুপিটার অ্যাপোলোকে টেক্কা দেওয়ার জন্য প্রায়শই নানা রকম ছলচাতুরি এবং অন্যায় পথ অবলম্বন করত, কিন্তু অ্যাপোলোর ক্ষেত্রে আমরা তেমনটা লক্ষ্য করিনি। এবার কথা, যে কেন ক্ষিতিশ সিংহ কনিকে এরকম একজন চ্যাম্পিয়ন তৈরি করার জন্য বদ্ধপরিকর বা জেদ ধরলেন।
এই ক্ষিতেশ সিংহ জুপিটার ক্লাবের আগে একজন প্রধান প্রশিক্ষক ছিলেন, কিন্তু তার মনের মধ্যে একটাই স্বপ্ন ছিল যে সঠিকভাবে সঠিক প্রশিক্ষণ দিয়ে একজন চ্যাম্পিয়ন তৈরি করা, যে কিনা বাংলার হয়ে সোনা জিতে আসবে। কিন্তু সেই কাজটা করার জন্য তাকে অনেক সময় কঠোর হতে হতো, এবং এতটাই কঠোর হতে হতো যে তার সাঁতারু ছাত্রছাত্রীদের প্রতি তিনি অত্যন্ত নিষ্ঠুর হয়ে পড়তেন। কিন্তু তার এই নিষ্ঠুর হবার আসল কারণটা খতিয়ে না দেখে জুপিটার ক্লাবের কিছু অসাধু সদস্য ক্ষিতেশ সিংহর সাথে রাজনৈতিক প্রক্রিয়ায় চক্রান্ত শুরু করে, এবং তারা সেই জুপিটার ক্লাবের ছাত্র বা সাঁতারুদের দিয়েই এই ক্ষিতেশ সিংহের বিরুদ্ধে একটা চিঠি লেখায় এবং ক্ষিতেশ সিংহকে চক্রান্ত করে জুপিটার ক্লাব থেকে বের করে দেওয়ার একটা ফন্দি তৈরি করে। যদিও জুপিটার ক্লাব তাকে বের করে দেওয়ার আগে ক্ষিতেশ সিংহ নিজেই সেই ক্লাবে ইস্তফা দিয়ে বেরিয়ে এসেছিলেন সসম্মানে, এবং তিনি পরবর্তীকালে অ্যাপোলো ক্লাবে কিন্তু যেতে পারতেন, অ্যাপোলো ক্লাবের একজন প্রশিক্ষক হতে পারতেন, সেই সুযোগ তার ছিল, কিন্তু তিনি তা করেননি, কারণ জুপিটার তার রক্তে মিশেছিল। তিনি জুপিটারের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারেননি। এটা ক্ষিতেশ সিংহের চারিত্রিক গুণ বলা যেতে পারে, এবং এই গুণটা যদি আমরা না জানি তাহলে ক্ষিতেশ সিংহের চরিত্রকেও কিন্তু আমরা আংশিক জানবো। তা যাই হোক, এই একটা বিষয় ছিল। তাই জুপিটার ক্লাব থেকে বেরিয়েও তিনি অ্যাপোলোর সদস্য হয়ে উঠতে পারেননি। কিন্তু কোনিকে আবিষ্কার করার পর কোনিকে সঠিকভাবে তৈরি করার জন্য জুপিটার যখন চক্রান্ত করে কোনিকে কোনো রকম ভাবে স্থান দিল না তাদের জলে, তখন ক্ষিতেশ সিংহ কি করলো না অ্যাপোলোর জলে কোনির সাঁতার প্রশিক্ষণের একটা ব্যবস্থা করলো। এরপর আমরা দেখলাম কি কোনি ধীরে ধীরে একজন সাঁতারু হয়ে উঠছে ক্ষিতেশ সিংহের তত্ত্বাবধানে, সেটা আমাদের পাঠ্য বিষয়। এখানে আরো কয়েকটা বিষয় আমাদের জেনে রাখতে হবে। কি বিষয় না, ক্ষিতেশ সিংহ কোনির মধ্যে যে সেই কোনির মধ্যে যে জেদটা দেখেছিলেন, সেই জেদটা আসলে কোথা থেকে এসেছিল, কোনির এই আসল জেদটা, মানে একজন চ্যাম্পিয়ন হতেই হবে, সেই জেদটা আসলে কোথা থেকে এসেছিল। আসলে কোনিকে আমরা দেখেছিলাম যে এই বারুণের জলে প্রথম যখন ক্ষিতেশ সিংহ দেখলেন তখনই তার মধ্যে একটা জেদ ছিল, কিন্তু পরবর্তী আবার যখন ক্ষিতেশ সিংহের সাথে এই কোনির দেখা হয় বা সাক্ষাৎ হয়, সেটা ছিল আর এক অদ্ভুত ঘটনা। নেতাজি সংঘের ক্লাবের একটা হাঁটা প্রতিযোগিতা, যাকে বলে অবিরাম হাঁটা প্রতিযোগিতা চলছিল, সেখানে কোনি অংশগ্রহণ করেছিল, সেটাও ক্ষিতেশ সিংহের নজরে পড়ে। সেই অবিরাম হাঁটা প্রতিযোগিতার যে প্রধান বৈশিষ্ট্য সেটা হচ্ছে টিকে থাকা, ধৈর্য, সেই বিষয়টা কোনির মধ্যে ছিল, ক্ষিতেশ সিংহ লক্ষ্য করেছিলেন। আর সেখান থেকেই কিন্তু কোনির প্রতি তার আরো আগ্রহ বেড়ে গিয়েছিল। এরপরে আমরা দেখেছি কোনির জেদ তৈরি হয়েছে, আসল জেদ তৈরি হয়েছে হিয়ার প্রতি একটা হিংসা থেকে। হিয়ার সাথে কেন হিংসা, এখানে আমরা যে চিড়িয়াখানার দৃশ্য সেটা আমরা পর্ব 9তেই কিন্তু পাচ্ছি, কিন্তু হিয়ার সাথে কোনির যে প্রথম সাক্ষাৎ সেটা ছিল না, আরো আগে ছিল, যে কারণে ওই দিন চিড়িয়াখানায় হিয়ার জলটা কোনি গ্রহণ করেনি, সেই একটা রাগ থেকে, সেটা কিন্তু আমরা পরিষ্কার বুঝতে পারবো যদি আমরা ওই অংশটাকে মনে রাখি। সেটা কি, আমরা জানি রবীন্দ্র সরোবরে একটা সাঁতার প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল, সেখানে কোনি নাম দিয়েছিল, অংশগ্রহণ করেছিল, এবং হিয়াও কিন্তু অংশগ্রহণ করেছিল, এবং সেই সাঁতার প্রতিযোগিতায় আমরা দেখেছি কোনি খুব বাজেভাবে হেরে গিয়েছিল হিয়ার কাছে, এবং সেই সময় ঘাড় বেঁকিয়ে যখন হিয়াকে কোনি লক্ষ্য করেছিল, সেই দৃশ্যটাও কিন্তু ক্ষিতেশ সিংহের নজর এড়ায়নি। ক্ষিতেশ সিংহ সেদিনও কোনির মধ্যে একটা হিংসা লক্ষ্য করেছিলেন, আর এই হিংসা কিন্তু উন্নতির হিংসা, এই হিংসা কারোর ক্ষতির হিংসা না। সেই হিংসাটাকে উস্কে দিয়েছিলেন ক্ষিতেশ সিংহ কবে না পর্ব 10-এ, সেই চিড়িয়াখানার দৃশ্যে যেখানে হিয়ার সাথে কোনির আবার সাক্ষাৎ হয়েছিল। সেটা পরের অংশ, আমার নতুন ভিডিওতে আমি নিশ্চয়ই আবার তোমাদের বলে দেব যে 2027-এ তোমরা কোন কোন অংশগুলো খুব ইম্পর্টেন্ট হিসাবে বেছে নেবে, কোন অংশ থেকে প্রশ্ন হওয়ার অত্যন্ত বেশি চান্স আছে। কিন্তু তার আগে এই অংশটা, আজকের যে ভিডিও সেটা শেষ করব, তার আগে আরেকটা কথা তোমাদের অবশ্যই বলে নেব। এই সপ্তাহে আমাদের যে প্রতি বছরে যে আমাদের চ্যানেলের তরফ থেকে মক টেস্ট নেওয়া হয় বা মক টেস্টের আয়োজন করা হয় দুটো, সেই মক টেস্টের কিন্তু ভিডিও আপলোড করা হবে। সেই
সেই ভিডিও তোমরা কিন্তু সঠিক সময়ে অবশ্যই দেখবে। আর সেই ভিডিওর নোটিফিকেশন সঠিক সময়ে পাওয়ার জন্য যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে দেখছো তাদের বলবো এই মুহূর্তে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, কারণ নোটিফিকেশনস যদি সঠিক সময়ে না পাও তাহলে মক টেস্টের সেই বিষয়টা সম্পূর্ণভাবে প্রথম দিন জানতে পারবে না। আর প্রথম দিন যদি জানতে না পারো তাহলে বিশেষ একটা সারপ্রাইজও কিন্তু তোমরা মিস করবে। যাই হোক, সেটা অবশ্যই একটা ইম্পর্টেন্ট বিষয়। আরও একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আমি প্রতি বছর যে মক টেস্ট নিই সেখানে 2টো করে মক নিই 80 মার্কসের সম্পূর্ণ বোর্ডের প্যাটার্ন অনুযায়ী, এবং প্রথম মকটা আমার ইচ্ছা অনুযায়ী আমি সিলেবাস দিই, আমার পছন্দের সিলেবাস, এবং শেষ মকটায় আমি সম্পূর্ণ সিলেবাসটা দিই, মানে যেটা বোর্ডের সিলেবাস। কিন্তু এবছর আমি সেইভাবে যাব না, কারণ তোমাদের যে সিলেবাস রিডিউসড হয়েছে সেখানে কিন্তু তোমাদের কোয়েশ্চেন প্যাটার্নেও একটা পরিবর্তন আসলেও আসতে পারে। সিবিএসসি প্যাটার্নে তোমাদের যদি কোয়েশ্চেন পেপার তৈরি হয় সেক্ষেত্রে তোমাদের একটু জেনে রাখা দরকার কি ধরনের পেপার হতে পারে। আমরা যতদিন স্পেসিমেন পেপার না পাচ্ছি বা জানতে পাচ্ছি, দেখতে পাচ্ছি, ততদিন কিন্তু বিষয়টা জানতে পারবো না। কিন্তু দুঃখের কথা এই যে কাউন্সিল থেকে প্রতি বছর বাংলার স্পেসিমেন পেপার বের করে না, এমনকি বিগত 3-4 বছর ধরে আমরা দেখতে পাচ্ছি না। কাজেই আমাদের স্পেসিমেন পেপারের উপর নির্ভর করলে চলবে না। সেই কারণে ফার্স্ট যে মকটা আমরা নেব সেই মকটায় আমি সম্পূর্ণ অন্য রকমের একটা কোয়েশ্চেন প্যাটার্ন তোমাদের জন্য আমি রাখবো। কারণ আমার ধারণা যদি প্যাটার্ন চেঞ্জ হয় এই রকম ভাবেই তোমরা প্যাটার্নটা পাবে, আর সেই প্যাটার্নের উপরেই কিন্তু আমি ফার্স্ট মকটা নেব। আর এর পরের যে মকটা নেব সেই মকটা আমি সম্পূর্ণ যে বোর্ড সিলেবাসটা এতদিন চলছে প্রিভিয়াস ইয়ারে সেই সিলেবাসে সেই প্যাটার্নটা অনুযায়ী নেব। আর তার মধ্যে যদি কোনো স্পেসিমেন পেপার আমরা পেয়ে যাই তাহলে পরের মকটা সেই স্পেসিমেন পেপার অনুযায়ী আমরা নেব। এটা হচ্ছে আমাদের এবছরের মকের প্রধান আকর্ষণ। আর এই বিষয়টা যাতে মিস না করো তার জন্য প্রত্যেককে আমি বলবো আমাদের মক টেস্টে অংশগ্রহণ করতে। অবশ্যই তারা অংশগ্রহণ করবে যারা মনে করছো তোমরা নিজেদের একেবারে মজবুত করে টেনশন ফ্রি ভাবে এক্সাম হলে পৌঁছবে। যাই হোক, আমরা ফিরে আসছি আজকের বিষয়ে। এরপর আমরা কোন জায়গাটা বিশেষ করে দেখব, কনির সাঁতারু হওয়ার পিছনে তার পরিবারের কার অবদান সবচেয়ে বেশি ছিল এবং তার সাথে এই সাঁতারের সম্পর্কটা কি। আমরা দেখেছি রবীন্দ্র সরোবরের যে প্রতিযোগিতা সেদিন কনির সাথে দেখা করার জন্য যখন ক্ষিতিশ সিংহ গেছেন সেখানে কিন্তু তার দাদা মানে কনির দাদা কমলের সাথে তার প্রথম সাক্ষাৎ হয়, এবং কমল ক্ষিতীশের মধ্যে যে সংলাপ আমরা পেয়েছি মানে কথোপকথনটা পেয়েছি সেখান থেকে আমরা পরিষ্কার বুঝতে পেরেছি কমলের কিন্তু সাঁতারের প্রতি বিশেষ আগ্রহ ছিল, কিন্তু দারিদ্র্যের কারণে সে নিজে সাঁতারু হয়ে উঠতে পারেনি, এবং কনির মধ্যে যে সেই ইচ্ছা পূর্ণভাবে আছে সেটা উপলব্ধি করে সে ক্ষিতীশ সিংহের হাতে কনিকে একেবারে সঁপে দিতে চায়। কিন্তু ক্ষিতীশ সিংহর কাছে সে একেবারে স্বীকার করে যে সম্পূর্ণভাবে আর্থিক সাহায্য করা তার পক্ষে কোনো রকম ভাবে সম্ভব নয়। তা যাই হোক, এই যে মূল বিষয়গুলো সেগুলো কিন্তু তোমাদের জেনে রাখতে হবে। সেগুলো তোমরা যদি না জানো, সেগুলো তোমরা যদি নলেজে না রাখো তাহলে কিন্তু তোমরা পরবর্তী প্রশ্নের উত্তরগুলো সঠিকভাবে দিতে পারবে না। আর বিশেষ করে কনির পরিবারের দারিদ্র্যের ছাপ এই ধরনের প্রশ্নের উত্তর লিখতে গেলে তোমাকে কিন্তু এই অংশ জানতেই হবে। সরাসরি এই প্রশ্ন এবছর আসবেই না সেটা শিওর, কিন্তু কনির যে প্রতিবন্ধকতা, কনির চ্যাম্পিয়ন হয়ে ওঠার পেছনে যে লড়াই, সেই লড়াইটার যদি তোমাকে ব্যাখ্যা করতে হয় তাহলে সম্পূর্ণ অংশগুলো তোমাকে জানতে হবে। তাহলে এই বিষয়টা আমি যে আলোচনা করলাম সেই বিষয়গুলোই একটু পাতা উল্টে তোমরা দেখে নেবে, তাহলেই কিন্তু তোমাদের সম্পূর্ণ এক্সামটা ভালো হওয়ার জন্য তোমাদের প্রস্তুতি কমপ্লিট হবে। তাহলে চলো, আমাদের আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি তোমাদের সামনে হাজির হব আমাদের নতুন কোনো ভিডিও নিয়ে। খুব ভালো থেকো।